শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, চেনা সুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি বেটার লাইফ হসপিটাল থেকে। আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পুরুষের যৌন ক্ষমতা অথবা সেক্সুয়াল পাওয়ার কিভাবে বৃদ্ধি করা যেতে পারে। পুরুষের যৌন ক্ষমতা বা সেক্সুয়াল পাওয়ার ডিপেন্ড করে তার টেস্টোস্টেরন হরমোনের উপর। তার এই হরমোনাল লেভেল যদি ঠিক পরিমাণে থাকে, তার সেক্সুয়াল পাওয়ারও ঠিক পরিমাণে থাকবে। যদি কোনো কারণে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যায় বা অস্বাভাবিক ডিসফাংশন দেখা দেয়, তখনই তার যে সেক্সুয়াল পাওয়ার সেখানে প্রবলেম দেখা যেতে পারে। এখন আমরা জানবো যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কী কী কারণে কমে যেতে পারে। সাধারণত একজন পুরুষের 30 বছর বয়সের পর থেকে তার টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমতে শুরু করে। এছাড়া তার বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন ব্যাড হ্যাবিট, প্রপার ফুড ম্যানেজমেন্টের প্রবলেম, তার লাইফস্টাইলের প্রবলেম, এই সব জিনিস বা এই সব বিষয়গুলো তার এই টেস্টোস্টেরন হরমোনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। একজন পুরুষ মানুষের যত বেশি স্ট্রেসে থাকবে, তার টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা তত কমতে থাকবে। তার যদি প্রপার ফুড ম্যানেজমেন্ট না থাকে, তার কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যাবে। এছাড়া আরেকটা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো, ডিভাইস অ্যাডিকশন। একজন পুরুষ মানুষ সারাদিন সে ডিভাইসে অ্যাডিক্টেড না, তার বিভিন্ন কাজের কারণেই তাকে ডিভাইসে ইনভলভ থাকতে হয়। এবং যখন সে বাসায় আসে, যখন তার নিজস্ব রেস্ট বা বিশ্রাম নেওয়ার সময় হয়, তখন সেই ডিভাইস অ্যাডিকশনেই থাকছে। এই প্রবলেমগুলোর কারণে তার প্রপার ঘুম হচ্ছে না। আর ঘুম হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বডির হরমোনাল সাইকেল ঠিক রাখতে সাহায্য করে। যখনই দেখবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কমে যাচ্ছে, তখন আপনি কিভাবে বুঝবেন? আপনার ভেতর থেকে আপনার দুর্বল লাগা শুরু করবে, অবসাদ লাগা শুরু করবে, আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকবে, চুল পড়া প্রবলেম হবে, ইত্যাদি আরও নানান ধরনের প্রবলেম দেখা দেবে। যখনই আপনি এই সিমটমগুলো আপনার মধ্যে দেখতে পারবেন, আপনি দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আইডেন্টিফাই করবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেলে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে প্রপার মেডিকেশন নিতে হবে, আপনার লাইফস্টাইলে চেঞ্জ করতে হবে, আপনাকে ডিভাইস অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে। ধূমপান যদি করে থাকেন, অবশ্যই ধূমপান থেকে বিরত থাকতে হবে। কোনো যদি অ্যালকোহল পান করে থাকেন, সেই অ্যালকোহল থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার স্ট্রেস হওয়ার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আপনাকে এমনভাবে মেনটেন করে নিয়ে আসতে হবে যাতে আপনার স্ট্রেস হরমোন কম সিক্রেশন হয়। স্ট্রেস হরমোন যখনই আপনার কম সিক্রেশন হবে, তখনই আপনার হরমোনাল যে প্রবলেমগুলো সেটা অনেকটাই সলভ হয়ে যাবে। বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এক্ষেত্রে আপনি খাবারের মাধ্যমে কিভাবে ম্যানেজ করতে পারেন? আপনাকে অবশ্যই মিল টাইমটা মেনটেন করতে হবে, প্রপার মিল টাইম মেনটেন করতে হবে, প্রপার ওয়েট মেনটেন করতে হবে, যেটা আপনার টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আমি যে গুরুত্বপূর্ণ খাবারের নামটা বলবো সেটা হচ্ছে মধু। মধু হচ্ছে সকল রোগের নিরামক হিসেবে কাজ করে। মধুর সঙ্গে আপনি যদি আদা কুচিটা সঙ্গে করে খেতে পারেন, তাহলে এটা আপনার বডির জন্য খুবই ভালো কাজ করবে। কারণ মধু এবং আদা দুটোর মধ্যে আমরা এমন কিছু মিনারেলস পাচ্ছি যে মিনারেলসগুলো আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল সঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া সবজির মধ্যে বাঁধাকপির কথা না বললেই নয়। বাঁধাকপিতে এমন কিছু উপাদান আছে যেটা আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল ঠিক রাখতে সাহায্য করবে। আর কিছু লাইকোপেন সমৃদ্ধ খাবার আছে, ফুড আছে, যেমন লাল কালার দেখতে। যে লাইকোপেন সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে লাল কালার হয়ে থাকে, এদের মেইন কাজটাই হচ্ছে যে আপনার বডিতে যাতে কোনো কার্সিনোজেন সৃষ্টি না হয়। কার্সিনোজেন হচ্ছে আপনার বডিতে ক্যান্সার তৈরিতে সাহায্য করে। এছাড়া লাইকোপেনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখা। হরমোনাল ব্যালেন্স বলতে আপনার এই যে টেস্টোস্টেরন লেভেলে যে ব্যালেন্সটা, সেটা যাতে ঠিক থাকে। হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনি লাইকোপেন সমৃদ্ধ যে খাবারগুলো আছে, বিশেষ করে আনারের কথা আমি অবশ্যই বলবো, খেজুরের কথা বলবো, টমেটোর কথা বলবো, ক্যাপসিকামের কথা বলবো। এগুলো আপনার টেস্টোস্টেরন হরমোনাল লেভেল ঠিক রাখতে সাহায্য করবে। এই সব খাবারগুলো যখন আপনি আপনার খাবারে বা আপনার মিল প্ল্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রাখতে পারবেন, তখনই আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেলের মাত্রা ঠিক থাকবে। সঙ্গে অবশ্যই আপনাকে প্রপার মেডিকেশন নিতে হবে, আপনার লাইফস্টাইল থেকে আপনাকে ব্যালেন্স করতে হবে, ডিভাইস অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে, বিভিন্ন ব্যাড হ্যাবিট যেগুলো আছে সেগুলো থেকেও আপনাকে দূরে থাকতে হবে। এই সব কিছু মিলিয়ে আপনি পারবেন আপনার একটা সুন্দর স্বাস্থ্যসম্মত সেক্সুয়াল লাইফ লিড করতে। উত্তেজনা হচ্ছে, আগ্রহ হচ্ছে পার্টনারের প্রতি, বাট আপনি যখন আপনার পার্টনারের কাছে যাচ্ছেন, তখন আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না। কিংবা এমন হয় যে লিঙ্গ উত্থান হলো, আপনার আগ্রহ হচ্ছে, পার্টনারের কাছে যাচ্ছেন, বাট আপনি স্যাটিসফাইড হওয়ার আগেই আপনার লিঙ্গ আবার বসে যাচ্ছে, দ্যাট মিনস উইক হয়ে যাচ্ছে। কি হয়, এটাকে আমরা বলি সাধারণত ইরেকটাইল ডিসফাংশন কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা। আমি ডক্টর তাসনিম খান, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, কাজ করছি মেডিকেল ডিরেক্টর এবং কনসালটেন্ট হিসেবে ইডব্লিউ ভিলা মেডিকার সাথে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে। আমাদের ওয়ার্ল্ড ওয়াইডই আমরা দেখি যে 1/3 অফ দ্য পপুলেশন
সাফার করছেন আপনারা ইরেকটাইল ডিসফাংশনের মতো প্রবলেমে, তাছাড়া যৌন রোগের অন্যান্য বিভিন্ন রকমের প্রবলেমে। কেন হয় আমাদের এই ধরনের যৌন রোগগুলো এবং এটার চিকিৎসা পদ্ধতি কি কি আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। কিছু কিছু ডিজিজের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আমরা পেয়ে থাকি। যেমন লম্বা সময় ধরে কারো যদি ডায়াবেটিস থাকে, লম্বা সময় ধরে কারো যদি হাইপারটেনশন থাকে, দ্যাট মিনস উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আমরা ফ্রিকোয়েন্টলি পাই। তাছাড়া লিভারের সমস্যা বা কিডনি রোগের সমস্যা, কিডনি ট্রান্সপ্লান্টেশনের যে পেশেন্টরা আছেন তাদের কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেমটা পাচ্ছি। হৃদরোগের কিছু সমস্যা এবং রক্তনালীর কিছু সমস্যার জন্য কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের মতো প্রবলেমগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি। লাইক অ্যাথেরোস্ক্লেরোসিস যে প্রবলেমটা ব্লাড ভেসেলের মধ্যে হয়, যার কারণে রক্ত সঞ্চালনে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন খুব কমন একটা প্রবলেম। তাছাড়া হরমোনাল কিছু প্রবলেম তো না বললেই নয়। ছেলেদের সেক্সুয়াল হরমোন হিসেবে আমরা জানি টেস্টোস্টেরন অনেক বড় একটা ভূমিকা পালন করে। একটা সার্টেন স্টেজের পর টেস্টোস্টেরন একটু একটু করে কমতে শুরু করে। সাধারণত আমরা জানি যে 40 ইয়ার্সের পর থেকে 1 ইউনিট করে প্রতি বছর টেস্টোস্টেরন কমতে শুরু করে। বাট কারো কারো ক্ষেত্রে আমরা দেখি যে টেস্টোস্টেরন কিন্তু আপনার এই বয়স হওয়ার অনেক আগে থেকেই কমতে শুরু করে। সেক্ষেত্রে কিন্তু আমরা সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোস্টেরন দিতে হতে পারে। এটা ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম একটি কারণ। তাছাড়া এংজাইটি, আপনার ডিপ্রেশন, অ্যালকোহল বা স্মোকিংয়ের মতো হ্যাবিট যাদের আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আমরা পেয়ে থাকি। ইরেকটাইল ডিসফাংশন কিছুটা মানসিক সমস্যার সাথেও কিন্তু জড়িত। এংজাইটি ডিসঅর্ডার নামের একটা প্রবলেম আমরা বলি। এখানে কি হয়, ধরেন অতীতের কোনো একটা সমস্যা মানে কোনো একটা সময় হয়তো বা আপনি আপনার পার্টনারকে স্যাটিসফাইড করতে পারেননি। এর পরবর্তীতে আপনি হয়তো যখন আপনার পার্টনারের সাথে ইন্টিমেট হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার সেই যে আপনি যে সময়টাতে পারেননি, ফেলিওর হয়েছিলেন, সেটা আপনার মাথায় ঘুরতে থাকে। সো এইগুলো করতে করতে দেখা যায় যে আপনার মধ্যে একটা এংজাইটির তৈরি হয় এবং আপনার কনসেন্ট্রেশনটা আপনার পার্টনারের সাথে যখন আপনি ইন্টিমেট হচ্ছেন সেই জায়গা থেকে সরে যেয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং এই জিনিসগুলো কিন্তু আপনার এই সহবাসটাকে ব্যাহত করতে পারে অনেক ক্ষেত্রেই। সো কারণ আসলে অনেকগুলোই আছে, যে কারণেই হোক না কেন ট্রিটমেন্ট আসলে ইম্পর্টেন্ট। আমরা যুগ যুগ ধরেই কিন্তু চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞরা এই ইরেকটাইল ডিসফাংশনের বা সেক্সুয়াল অন্যান্য ডিজিজগুলো ট্রিটমেন্টগুলো করে আসছি। এগুলোর পাশাপাশি আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের আধুনিক যে চিকিৎসাটা আমরা করি, আধুনিক চিকিৎসার মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে পি-শট, দ্যাট মিনস পেনাইল শট। এখানে আমরা যেটা করি, আপনার পেশেন্টের ব্লাড কালেকশন করি। ব্লাড কালেকশন করে সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করে হোয়াইট ব্লাডটাকে আমরা রেড ব্লাড থেকে সেপারেট করে নিই এবং এই যে হোয়াইট ব্লাডটা আমরা পাচ্ছি, যেটার মধ্যে প্লেটলেট আছে, এই প্লেটলেট রিচ যে প্লাজমাটা আমরা পাই সেটা আমরা পেনিসের মধ্যে, দ্যাট মিনস আপনার যৌনাঙ্গের মধ্যে ইনজেক্ট করি এবং এর মাধ্যমে কি হয়, আপনার পেনিসের যে মাসলটা আছে সেটা স্ট্রং হবে, ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে এবং আপনার যৌনাঙ্গ অনেক বেশি নিউট্রিশন পাবে এবং এই নিউট্রিশনের মাধ্যমে আপনার এই যে শর্ট টাইমের বা হচ্ছে আপনার মাসল উইকনেসের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সলভ হয়ে যাবে। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে আধুনিক ট্রিটমেন্ট। এটার পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা শক ওয়েভ দিচ্ছি। শক ওয়েভটা আমরা এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক এক রকমভাবে দিই। কারো ক্ষেত্রে আমরা সপ্তাহে 2টা, কারো ক্ষেত্রে সপ্তাহে 1টা, এরকম করে 8 থেকে 10টা বা 12টা সেশনসের প্রয়োজন হয়। শক ওয়েভের মাধ্যমে কি হয়, শক ওয়েভ মাধ্যমে আপনার যৌনাঙ্গের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে, কোনো ধরনের ব্লক থাকলে সেটা ক্লিন হয়ে যাবে এবং এর পাশাপাশি কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট তো অবশ্যই দিতে হয়, কারণ আপনার নিউট্রিশনাল সাপ্লিমেন্টের অভাবে আপনার মাসলটা কিন্তু অনেক ক্ষেত্রে উইক হয়ে যাবে এবং আপনার বডিতে নিউট্রিশন, স্ট্রেংথের জন্য, এনার্জির জন্য অবশ্যই আপনাকে খুব ভালো খাবার খেতে হবে। আমাদের ডায়েটিশিয়ান আছেন যিনি আপনাকে একটা খাদ্য তালিকা তৈরি করে দিবেন এবং আপনার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করা অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে আপনার রেগুলার জগিং করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, ভালো খাবার খেতে হবে এবং আপনার আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি আমরা আরেকটা যেটা কাজ করি, আমাদের যে ফিজিওথেরাপিস্ট আছে তার কাছে আমরা আপনাকে রেফার করি, যার মাধ্যমে কিছু এক্সারসাইজ আপনাকে আমাদের ফিজিওথেরাপিস্ট দেখিয়ে দিবে। সো কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ, যেটা হচ্ছে যে আমাদের কিছু ওরাল মেডিসিন, কিছু মেডিসিনাল সাপ্লিমেন্ট, পি-শট, শকওয়েভ থেরাপি এবং আপনার খাদ্য তালিকা তৈরি করে আপনার নিউট্রিশন লেভেলটাকে ঠিক করা এবং কিছু এক্সারসাইজ যেটা হচ্ছে স্পেশালি আপনার যৌনাঙ্গের জন্য আমরা আপনাকে শিখিয়ে দিব এবং সেটা করার মাধ্যমে এবং কমপ্লিট একটা প্যাকেজের মাধ্যমে আপনার এই ধরনের সেক্সুয়াল যে কোনো ধরনের প্রবলেম কিন্তু সলভ করা সম্ভব। সো আই হোপ আমার ভিডিওটা কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে আজকে। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। সবসময় চেষ্টা করি যৌন স্বাস্থ্য শিক্ষামূলক সচেতনতামূলক বার্তা আপনাদের সামনে তুলে ধরার। অনেক সময় দেখা যায় দাম্পত্য জীবনে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী অনেক সময় আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে বেশ কিছু প্রশ্ন করে থাকেন। আবার অনেকেই যারা সরাসরি আমার কাছে আসেন তারাও বেশ কিছু প্রশ্ন আমার কাছে করে থাকেন তাদের দাম্পত্য জীবন সম্পর্কে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে প্রশ্ন করতে চান না, কিন্তু তাদেরকে প্রশ্ন করে বেশ কিছু সমস্যার সমাধান আমার বের করতে হয়। আমি মূলত চেষ্টা করে থাকি এই সবগুলো প্রশ্নের একটা সহজ সমাধান খুঁজে বের করার এবং সেই সহজ সমাধানগুলোকে ছোট ছোট ভিডিও বার্তার মাধ্যমে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার। আশা করি এই ভিডিও বার্তাগুলো আপনাদের দাম্পত্য জীবনকে আরও বেশি নিরাপদ, স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে চলুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সেক্সুয়াল ফ্যান্টাসি। আশা করি অনেকেই এই বিষয়টার সাথে পরিচিত বা এই শব্দটার সাথে পরিচিত। সেক্সুয়াল ফ্যান্টাসি বলতে কী বোঝায়? কখনো কি ভেবে দেখেছেন নিজের সেক্সুয়াল ফ্যান্টাসি সম্পর্কে, বা কখনো কি চিন্তা করেছেন যে সেক্সুয়াল ফ্যান্টাসি আসলে আপনার জীবনে আছে কিনা, বা আপনার জীবনে এটার প্রভাবটা কী, কিংবা আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের প্রভাবটা কী? আসলে সেক্সুয়াল ফ্যান্টাসি বলতে আমরা কী বুঝি? সেক্সুয়াল ফ্যান্টাসি মূলত আমরা বলছি যে এমন এক ধরনের মানসিক একটা অবস্থা যেটা আপনি বাস্তবিক অর্থে হয়তো বা পাচ্ছেন না, কিন্তু আপনার যে কল্পনা জগৎ রয়েছে সেখানে আপনি চিন্তা করছেন। অর্থাৎ আপনি মনে মনে অনেক কিছু চিন্তা করছেন এবং সেটা অবশ্যই আপনার যৌন জীবন সম্পর্কে। হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি যে যৌন ক্রিয়াগুলো সম্পর্কে চিন্তা করছেন সেটা হয়তোবা বাস্তবে আপনার পক্ষে করা সম্ভব না, বা বাস্তবে সেটা রূপ দেওয়া সম্ভব না, কিন্তু আপনি তারপরেও সেটা চিন্তা করছেন এবং সেটা চিন্তা করে হয়তোবা আপনি একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটাই মূলত সেক্সুয়াল ফ্যান্টাসি। সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ফ্যান্টাসি অনেক সময় স্বাভাবিক হয়ে থাকে, আবার অনেক সময় অস্বাভাবিক হয়ে থাকে। সেক্সুয়াল ফ্যান্টাসি তখনই স্বাভাবিক হয়ে থাকবে যখন এটা আপনার যে বাস্তব যে যৌন জীবন রয়েছে সেখানে এটা কোনো বিরূপ প্রতিক্রিয়া বা প্রভাব ফেলবে না। আবার অনেক সময় দেখা যায় যে সেক্সুয়াল ফ্যান্টাসিকে আমরা অস্বাভাবিক বলে থাকি যখন এটা আপনার দৈনন্দিন যে যৌন জীবন রয়েছে বা দৈনন্দিন যে জীবনধারা রয়েছে সেখানে একটা বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব ফেলবে বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে সেক্সুয়াল ফ্যান্টাসি খুবই স্বাভাবিক একটি বিষয় যতক্ষণ পর্যন্ত না এটা অস্বাভাবিক কোনো কার্যকলাপ তৈরি করবে। এবার আসি সেক্সুয়াল ফ্যান্টাসির একটি হচ্ছে বড় ভালো দিক হচ্ছে এটা কিন্তু নিরাপদ। কোন দিক থেকে? কারণ সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু আপনার মনস্তাত্ত্বিক একটি বিষয় এবং এটার কিন্তু বাস্তবিক অর্থে আপনি রূপ দিচ্ছেন না। সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু আপনার বা অন্যের ক্ষতি করছে না। অর্থাৎ আপনি মনে মনে এটা চিন্তা করছেন এবং মনে মনেই দেখা যাচ্ছে যে আপনি একটা অন্যরকম একটা আনন্দ বা সুখ বা অনুভূতি অনুভব করছেন। অনেক সময় বলা হয়ে থাকে যে সেক্সুয়াল ফ্যান্টাসি হচ্ছে অপূরণীয় যে বিষয়গুলো রয়েছে সেটাকে পূরণ করা। অর্থাৎ যে বিষয়গুলো আপনি হয়তোবা চাচ্ছেন বা অনেক দিন ধরে চেয়েছেন সেটাকে হয়তোবা আপনি বাস্তবে রূপ দিতে পারছেন না, কিন্তু আপনি আপনার কল্পনার জগতে সেই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং সেই যৌন ক্রিয়াগুলো সম্পর্কে ভাবছেন, এবং এটাই মূলত সেক্সুয়াল ফ্যান্টাসি হিসেবে পরিচিত। সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে কী হয়ে থাকে? সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে দেখা যায় যে অনেকে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে তৈরি করতে সাহায্য করে থাকেন বা চেষ্টা করে থাকেন। আবার অনেকে মনে করে থাকেন বা অনেকে চিন্তা করে থাকেন তার সঙ্গী সম্পর্কে, সঙ্গীকে আকর্ষণীয় করে তুলতে এই সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্য দিয়ে যান। আবার অনেকে নিজেকে আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্য দিয়ে যান। অর্থাৎ সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু বিভিন্নভাবে আপনার জীবনে কাজ করে থাকে এবং এটা অনেক ইতিবাচক ভূমিকা কিন্তু পালন করতে পারে। এবং পাশাপাশি দেখা যায় যে সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে অনেকেই যেহেতু এটা বাস্তবতা থেকে অনেক দূরে থাকে, অনেক সময় দেখা যায় যে তার যে বিষণ্ণতা রয়েছে সেটাকেও কিন্তু দূর করতে এটা সাহায্য করে থাকে। অর্থাৎ সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু বিভিন্নভাবেই হয়ে থাকে। এখন এটা নির্ভর করছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। আসলে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সেক্সুয়াল ফ্যান্টাসিটা কেমন হয়ে থাকে এটাও কিন্তু একটা প্রশ্ন। নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ফ্যান্টাসিটা আমরা মূলত বলে থাকি যে নারীরা মূলত কিছুটা সাবমিসিভ হয়ে থাকে। অর্থাৎ নারীদের ক্ষেত্রে হচ্ছে ইমোশন বা নারীদের ক্ষেত্রে যে ভালোবাসাটা এটার প্রভাবটা বেশি থাকে, এবং তারা যখন সেক্সুয়াল ফ্যান্টাসি চিন্তা করেন বা অনুভব করেন তখন তারা কিন্তু একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে থাকেন, এবং তার যে সঙ্গীকে তিনি চিন্তা করছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে তিনি অ্যাক্টিভ বা সক্রিয় হিসেবে চিন্তা করে থাকেন। এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক এর বিপরীত হিসেবে কাজ করে থাকে। পুরুষরা যখন সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্যে দিয়ে যায় তখন তারা তাদের যে ভূমিকাটা রয়েছে তাদেরকে তারা অ্যাক্টিভ বা সক্রিয়ভাবে দেখে থাকেন, এবং তারা সবসময় একটা ডোমিনেটিভ, তারা সবসময় একটা আধিপত্য বিস্তারের একটা প্রভাব দেখিয়ে থাকেন। এটা কিন্তু তাদের সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্যে এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে চলতে থাকে। এবং বহির্বিশ্বে একটি গবেষণা হয়েছিল 2017 সালে, এবং সেখানে দেখা যায় যে প্রায় 40% পুরুষ সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে তাদের বউ বা তাদের যে সঙ্গী রয়েছে তাদেরকে চিন্তা করছেন, এবং শতকরা 20% পুরুষ তাদের বউ বা সঙ্গী বাদ দিয়ে যারা রয়েছে
তৃতীয় ব্যক্তিকে চিন্তা করছেন। এটা আসলে হচ্ছে যে নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে যখন এই গবেষণাটা করা হয়েছে, সেই পুরুষদের মধ্যে দেখা গেছে যে তারা তাদের সেক্সুয়াল ফ্যান্টাসিটা এইভাবে উপলব্ধি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। আবার আরেকটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 40,000 মানুষের মধ্যে যখন হচ্ছে একটা গবেষণা করা হয়, তখন দেখা যায় যে তাদের মধ্যে সেক্সুয়াল ফ্যান্টাসিটা অনেক বেশি কাজ করে থাকে এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ফ্যান্টাসিটা অনেক বেশি ভূমিকা পালন করেছিল। খুবই অল্প সংখ্যক মানুষ ছিল যে যারা আসলে হচ্ছে কৌতূহলী ছিল কিংবা যাদের মধ্যে সেক্সুয়াল ফ্যান্টাসিটা ছিল না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা হয়তোবা বিভিন্ন কারণে কোনো না কোনো একটা কিছু নিয়ে অনেক বেশি বিষণ্ণতায় ছিল বা অনেক বেশি হচ্ছে কাজের মধ্যে নিমগ্ন ছিল, যার কারণে তাদের মধ্যে এই সেক্সুয়াল ফ্যান্টাসির ব্যাপারটা কখনোই কাজ করেনি। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ফ্যান্টাসির যে বিষয়গুলো রয়েছে, এটা কিন্তু হচ্ছে নারী পুরুষ উভয়ের দাম্পত্য জীবনে প্রভাব বিস্তার করে থাকে, যতক্ষণ পর্যন্ত না এটা তাদের বাস্তবিক অর্থে তাদের জীবনে বা যৌন জীবনে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। সেক্সুয়াল ফ্যান্টাসিকে যদি এভাবে চিন্তা করা হয়ে থাকে যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বা নারী পুরুষের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করছি যে অর্গাজমের যে বিষয়টি, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে সর্বোচ্চ যে যৌন তৃপ্তিটা রয়েছে সেটা লাভ করার ক্ষেত্রে আমরা ফোর প্লেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু অনেকটা কাল্পনিক অর্থে সেই যে ফোর প্লের যে ভূমিকাটা রয়েছে বা ফোর প্লের যে পর্যায়গুলো রয়েছে অনেকটা সেই ধরনের হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কিন্তু সেক্সুয়াল ফ্যান্টাসিতে এতটাই হচ্ছে কাল্পনিক চিন্তাভাবনা করে থাকে, পরবর্তীতে দেখা যায় যে বাস্তবতা থেকে সে অনেক বেশি দূরে সরে যায় এবং পরবর্তীতে অনেক সময় এটা হয়তোবা তার মস্তিষ্কে একটা প্রভাব ফেলতেও পারে, আবার নাও ফেলতে পারে। তবে যাই হোক না কেন, সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই প্রয়োজন বা প্রত্যেক মানুষের জীবনে একটা প্রভাব ফেলেই থাকে। সেই ক্ষেত্রে সেক্সুয়াল ফ্যান্টাসিকে ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে যতক্ষণ পর্যন্ত না এটা অস্বাভাবিক কোনো প্রতিক্রিয়া তৈরি না করে থাকে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং এর পাশাপাশি আমার আরেকটি যে ভিডিও রয়েছে অর্গাজম নিয়ে এবং ফোর প্লে নিয়ে, আপনারা চাইলে সেক্সুয়াল ফ্যান্টাসির পাশাপাশি অর্গাজম এবং ফোর প্লের যে ভিডিওগুলি রয়েছে সেগুলো হচ্ছে দেখে নিতে পারেন, আপনাদের কাজে আসতে পারে। এখনও দেখা যায় যে মাসিকের ক্ষেত্রে যখন আপনি স্যানিটারি ন্যাপকিন কিনতে যান, তখনও কিন্তু দোকান থেকে যখন কিনছেন তখন সেটাকে একটা কাগজে মুড়িয়ে দিচ্ছে কিংবা একটা যে কোনো একটা পলিতে এমনভাবে মুড়িয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, মনে হয় যে আপনি না জানি কত খারাপ জিনিস কিনতে যাচ্ছেন বা একটা নিষিদ্ধ জিনিস দোকান থেকে কিনতে যাচ্ছেন, সেজন্য সেটাকে এমনভাবে প্যাকেট করে দিচ্ছে যে মনে হচ্ছে যে আহারে কত খারাপ জিনিস। কিন্তু বাংলাদেশে আমাদের সব জায়গায় অলিগলি সব জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের যৌন শক্তি বর্ধক অনেক রকমের ওষুধ বিক্রি হচ্ছে এবং যেটা কিনা অনুমোদন নেই। আবার এমন অনেক ধরনের রং ফর্সাকারী ক্রিম বিক্রি হচ্ছে যেটা কিনা অনুমোদন নেই। তাহলে এই ধরনের অনুমোদনবিহীন যে জিনিসগুলো সেগুলো তো অহরহ বিক্রি হচ্ছে এবং সেগুলো কিনতে গেলেও কেউ লজ্জা পাচ্ছে না এবং সেগুলো বিক্রি করতে গেলেও কেউ লজ্জা পাচ্ছে না। তাহলে শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে যখন কেউ স্যানিটারি ন্যাপকিন কিনতে যাচ্ছে, কেন সে লজ্জা পাচ্ছে কিংবা যে বিক্রি মাস্টারবেশন নিয়ে এর আগেও কথা বলেছি এবং বিশেষ করে পুরুষ মাস্টারবেশন নিয়ে কথা বলা হয়েছে বা পুরুষদের মাস্টারবেশন নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু ফিমেল মাস্টারবেশন বা মহিলারাও কি আসলে মাস্টারবেশন করে বা মহিলাদেরও কি মাস্টারবেশন হয়ে থাকে বা আসলে এটা কিভাবে হয়ে থাকে বা এটা গুরুত্বপূর্ণ কিনা, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ফিমেল মাস্টারবেশন বা মহিলাদের মাস্টারবেশন কেন গুরুত্বপূর্ণ বা কি কারণে হয়ে থাকে। মাস্টারবেশন বলতে আসলে কি বুঝছি? মাস্টারবেশন বলতে আমরা মূলত বুঝছি যে যখন কোনো সঙ্গী বা সাথী ছাড়াই একজন মানুষ যখন তার যৌন তৃপ্তি নিবারণ করছে এবং অর্থাৎ নিজে নিজে যখন সে তার যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষাকে নিবারণ করছে এবং যৌন তৃপ্তি বা যৌন সুখ উপভোগ করছে, তখনই তাকে কিন্তু মাস্টারবেশন বলা হয়ে থাকে। এটা যেমন পুরুষদের ক্ষেত্রে খুবই পরিচিত, অনেক পুরুষই বলে থাকেন যে তিনি মাস্টারবেট করে থাকেন, তার মাস্টারবেশনের অভ্যাস রয়েছে। তেমনি আবার মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে দেখা যায় যে মহিলারাও কিন্তু মাস্টারবেশনের সাথে পরিচিত, কিন্তু মহিলাদের ক্ষেত্রে জিনিসটা অন্যভাবে কাজ করছে। যেহেতু পুরুষদের ক্ষেত্রে পুরুষাঙ্গটা শরীরের বাহিরের দিকে হচ্ছে অবস্থান করছে, এই জন্য তাদের ক্ষেত্রে কিছুটা সহজ হয়ে থাকে বা কিছুটা তাড়াতাড়ি হয়ে থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে মহিলাদের যৌনাঙ্গ বা মহিলাদের হচ্ছে প্রজননতন্ত্রের বেশ কিছু অংশই কিন্তু শরীরের ভিতরে অবস্থিত এবং শুধুমাত্র দেখা যায় যে আমরা বলে থাকি যে ক্লাইটোরিস, এটা যেমন হচ্ছে বাইরে থাকে বা হচ্ছে লেবিয়া মেজোরা মাইনরা, এই যে অংশগুলো, এগুলো যেহেতু বাইরে থাকছে, এই অংশগুলোর সাহায্য নিয়ে কিন্তু মহিলারা তাদের হচ্ছে মাস্টারবেশন করে থাকে বা তাদের যৌন তৃপ্তি বা যৌন সুখ এটা হচ্ছে একাই তারা লাভ করতে পারে। এই ক্ষেত্রে তারা মূলত দেখা যায় যে ক্লাইটোরিসের এই ক্ষেত্রে একটা বিশেষ অবদান রয়েছে এবং অনেক সময় অনেকে বলে থাকেন যে আসলে হচ্ছে যে সকল মহিলারা মাস্টারবেশন করে থাকে তারা আসলে হয়তো ভালো না বা তাদের আসলে কোনো সমস্যা রয়েছে। মানে আমাদের
চারিপাশে এই ধরনের কিছু কথা শোনা যায় বা বেশ কিছু হচ্ছে আমরা বলে থাকি যে কুসংস্কার রয়েছে। আসলে পুরুষদের ক্ষেত্রে মাস্টারবেশন যেমন স্বাভাবিক, এবং এটা হচ্ছে কি স্বাভাবিক একটি প্রক্রিয়া। একটা সময় এটাকে খুবই অস্বাভাবিক বা খারাপ হিসেবে ধারণা করা হতো, কিন্তু আস্তে আস্তে এটাকে কিন্তু বর্তমানে বিজ্ঞানে এটাকে কিন্তু খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া বা স্বাভাবিক একটি বিষয় হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তেমনি মহিলাদের ক্ষেত্রেও কিন্তু পুরুষদের পাশাপাশি মাস্টারবেশনের যে অভ্যাসটি রয়েছে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এবং মাস্টারবেশনের ফলে আসলে হচ্ছে বেশ কিছু আমরা বলে থাকি যে যখন এটা অতিরিক্ত আকারে না হয়ে থাকে, অর্থাৎ যখন এটা আমরা বলে থাকি যে যখন এটা একটা হচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে থাকে, তখন এটা কিন্তু বরং হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর তো না, বরং আরো উপকার হতে পারে। কিভাবে? দেখা যায় যে মাস্টারবেশনের ফলে আপনার হচ্ছে মানসিক দিক থেকে আপনি যেমন হচ্ছে একটু রিল্যাক্স ফিল করে থাকেন, তেমনি শারীরিক দিক থেকেও আপনি কিন্তু একটা হচ্ছে উত্তেজনা বা আপনার এই যে একটা হচ্ছে স্ট্রেস ছিল বা বিষাদগ্রস্ততা ছিল, এটা অনেক সময় মাস্টারবেশনের ফলে কিন্তু কেটে যায়। এবং শরীরটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে যে একটা হচ্ছে ক্লান্তি ভাব ছিল বা একটা অস্বস্তিকর ভাব ছিল, সেই জায়গা থেকে একটা হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা বা একটা হচ্ছে রিল্যাক্স বা একটা হচ্ছে রেস্ট, এই যে বিষয়গুলি এগুলো কাজ করে থাকে। আবার ফিমেলদের ক্ষেত্রে বা মহিলাদের মাস্টারবেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটা হচ্ছে আমরা বলে থাকি কি হ্যাপি হরমোন হচ্ছে এখানে রিলিজ হয়ে থাকে, অর্থাৎ ব্রেন এখানে হচ্ছে তাকে বা ওই মহিলাটিকে হচ্ছে একটা সুন্দর একটা ঠান্ডা একটা হচ্ছে আমরা বলে থাকি যে শারীরিক একটা অবস্থান তৈরি করে দেয়, যার ফলে সে কিনা হচ্ছে তার মাথার মধ্যে বা তার শরীরে সে শারীরিক বা মানসিক ভাবে অনেক ধরনের হয়তো বা অস্বস্তিতে ছিল বা একটু বেশ কিছু ধকল নিয়েছিল, সেই জিনিসগুলো থেকে সে একটা হচ্ছে আরাম বা একটা হচ্ছে সুন্দর একটা পরিবেশে যেতে পারে। তার হচ্ছে বা আমরা বলে থাকি যে বিশ্রামের যে প্রয়োজন রয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে জরুরি। বিশেষ করে মাস্টারবেশন হলে বা মাস্টারবেশন যদি কেউ করে থাকে এবং সেটা যদি অতিরিক্ত আকারে না হয়ে থাকে বা সেটা যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে থাকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে ভালো। এবং এটা কিন্তু আসলেই হচ্ছে শরীরের জন্য আমরা বলে থাকি যে এতটা ক্ষতিকর না, যদি না সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে। তাই পুরুষদের পাশাপাশি মহিলারাও মাস্টারবেশন করে থাকে এবং এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। দর্শক, আজকে আমরা আলোচনা করব স্ত্রীকে কিভাবে খুব দ্রুত তৃপ্তি দেওয়া যায়। যে সকল স্বামীরা স্ত্রীকে খুব দ্রুত তৃপ্তি দিতে পারে না, কিংবা যে সকল মহিলাদের সাথে অনেকক্ষণ কাজ করলেও তাদের অর্গাজম হয় না, তাদেরকে স্বামীরা কিভাবে দ্রুত তৃপ্তি দিবে এই বিষয় সম্পর্কে। বিবাহিত অবিবাহিত সকলের জন্য ভিডিওটি খুবই তথ্যবহুল, তাই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণটি মন দিয়ে দেখুন। দর্শক, আমাদের দেশে অধিকাংশ পুরুষই সহবাস করে থাকে মিশনারি স্টাইলে, অর্থাৎ মহিলা বিছানায় চিত হয়ে নিচে শুয়ে থাকবে এবং পুরুষ তার উপরে উঠে তার লিঙ্গ সঞ্চালন করবে, অর্থাৎ সহবাস চালিয়ে যাবে। এভাবে মিশনারি স্টাইলে সহবাস করার ফলে পুরুষ খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং পুরুষের দ্রুত বীর্য বের হয়ে যায়। কিন্তু বিছানায় এভাবে চিত হয়ে শুয়ে থাকার কারণে মহিলাদের তেমন কোনো শারীরিক পরিশ্রম হয় না, কিংবা তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে না। আবার দীর্ঘদিন একই স্টাইলে বা মিশনারি স্টাইলে সহবাস করার কারণে স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু যৌন মিলনে একঘেয়েমি চলে আসে, যার ফলে দেখা যায় যতক্ষণই সহবাস করুক না কেন, যত সময় নিয়ে করুক না কেন, স্বামী স্ত্রী কারোই কিন্তু মিলনে একটা তৃপ্তি আসছে না। এরকম দম্পতিদের জন্য আমি এখন খুব সহজ দুইটি যৌন পজিশনের কথা বলবো। এই দুটি পজিশনে যদি আপনারা সহবাস করতে পারেন, তাহলে আপনাদের যৌন জীবনে যেমন বৈচিত্র্য আসবে, ভিন্নতা আসবে, একই সাথে খুব অল্প সময়ে কিন্তু মহিলারা তৃপ্তি পাবে, কিংবা স্বামীরা তাদের স্ত্রীকে কিন্তু অল্প সময়ে অর্গাজম দিতে সক্ষম হবেন। প্রথমত, এতদিন তো আপনার স্ত্রী বিছানায় চিত হয়ে শুয়ে থাকতো আর আপনি তার উপর থেকে আপনার লিঙ্গ স্ত্রীর যোনিতে সঞ্চালন করতেন, কিন্তু এবার থেকে আপনি বিছানায় চিত হয়ে শুয়ে থাকবেন এবং আপনার স্ত্রীকে বলবেন আপনার উপরে উঠে বসতে এবং আপনার লিঙ্গ তার যোনিতে প্রবেশ করাতে এবং সঙ্গম শুরু করতে। এভাবে আপনার স্ত্রী যদি আপনার উপরে বসে আপনার লিঙ্গ তার যোনিতে প্রবেশ করিয়ে লিঙ্গ সঞ্চালন করতে থাকে, তাহলে কিন্তু দেখবেন আপনার সমস্ত লিঙ্গটা তার যোনির ভিতরে প্রবেশ করবে এবং সে তার সুবিধা অনুযায়ী মিলন চালাতে পারবে। একই সাথে বারবার কোমর দুলিয়ে দুলিয়ে আপনার সাথে সহবাস করার ফলে সে খুব অল্প সময়ের মধ্যে ক্লান্ত হয়ে পড়বে, আর এই দুটি বিষয় মিলে কিন্তু খুব দ্রুত তার অর্গাজম হয়ে যাবে। এই পজিশনটাকে বলা হয় ওমেন অন টপ, অর্থাৎ পুরুষ নিচে থাকবে এবং মহিলা উপরে থাকবে। দ্বিতীয় পজিশনটি হচ্ছে আপনার স্ত্রী বিছানায় হাত এবং হাঁটুর উপর ভর দিয়ে উপর হয়ে বসবে, অনেকটা বাচ্চারা যেরকম হামাগুড়ি দেয় এই স্টাইলে। এভাবে সে যখন হাঁটুর উপরে ভর দিয়ে বসবে বা দাঁড়াবে, তখন আপনি তার পিছন দিক থেকে আপনার লিঙ্গ আপনার
স্ত্রীর যোনির ভেতরে প্রবেশ করাবেন এবং লিঙ্গ সঞ্চালন করতে থাকবেন। এমনকি এই সময় আপনার স্ত্রীও কিন্তু তার শরীরকে কিছুটা সামনের দিকে কিংবা কিছুটা পিছনের দিকে নাড়াচাড়া করে স্বামীর সাথে একইভাবে সমান তালে সহবাস চালিয়ে যেতে পারে। আর এই পজিশনে সহবাস করার ফলে আপনার সমস্ত লিঙ্গ কিন্তু আপনার স্ত্রীর যোনির ভেতরে খুব সহজেই প্রবেশ করবে এবং এভাবে থাকার কারণে আপনার স্ত্রীর ক্লাইটোরিস বা জি স্পট কিন্তু উপরের দিকে উঠে আসবে, যার ফলে আপনি খুব সহজে আপনার হাত দ্বারা লিঙ্গ সঞ্চালনের সাথে সাথে একইভাবে আপনার স্ত্রীর ক্লাইটোরিসও আপনার হাতের আঙুল দ্বারা নাড়াচাড়া করতে পারবেন, যার ফলে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যেই তার অর্গাজম হয়ে গেছে কিংবা 4-5 মিনিটের বেশি সে টিকতেই পারবে না। এই পজিশনগুলো ছাড়া আরো বেশ কিছু পজিশন রয়েছে যাতে করে আপনারা মিলনে বৈচিত্র্য আনতে পারেন এবং স্ত্রীকে খুব অল্প সময় তৃপ্তি দিতে পারেন। তবে হ্যাঁ, মহিলাদেরকে অল্প সময়ে দ্রুত তৃপ্তি দেওয়ার জন্য এই দুটি পদ্ধতি হচ্ছে সব থেকে কার্যকর। নিজের বিয়ে করা স্ত্রীর সাথে দীর্ঘদিন একই আসনে মিলন না করে আপনারা যদি এভাবে ভিন্ন ভিন্ন আসনে মিলন করেন তাহলে দেখবেন প্রত্যেকবার মিলনের সময় আপনার মিলনটাকে আরো আনন্দময় এবং বৈচিত্র্যপূর্ণ মনে হবে। একই সাথে প্রত্যেকবারই আপনার স্ত্রীকে আপনার কাছে নতুন মনে হচ্ছে। সেই সাথে প্রত্যেকবার মিলনের সময় যদি আপনি আপনার স্ত্রীকে অর্গাজম দিতে পারেন তাহলে দেখবেন মিলনের প্রতি আপনার স্ত্রীর আগ্রহ আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। একই সাথে প্রত্যেকবার তার অর্গাজম হওয়ার কারণে সে অনেক খুশি থাকবে এবং আপনার প্রতি তার ভালোবাসা আগের তুলনায় অনেক বেড়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। চাই, কিন্তু অনেকেই বিয়ে করতে পারি, আবার অনেকেই মোটা মেয়েদেরকেই পছন্দ করে বিয়ে করে থাকি। কিন্তু যে সমস্যাটা আমরা ফেস করি তা হচ্ছে যৌন জীবনে। বিয়ের পরে মেয়েরা স্বাভাবিক একটু মোটা হয়ে থাকে, আর মোটা হওয়ার কারণেই আমরা অনেকেই দেখে থাকি মোটা মেয়েদের যৌন ইচ্ছাটা কমে যায়, আবার আগের যৌন মিলন করে আনন্দ পাওয়া যায় না, আর তা নিয়ে পুরুষরা অনেক চিন্তিত থাকি। তাহলে ভাই শুনুন, চিকন মেয়েরা সহজে উত্তেজিত হওয়ার কারণটা হয়তো অনেকেই জানেন। তাদের শরীরে চর্বি না থাকার কারণে তাদের সংস্পর্শে গেলে তারা সহজেই উত্তেজিত হয়ে যায় এবং যৌন মিলন করে অনেক আনন্দ পাওয়া যায়। কিন্তু মোটা মেয়েদের ক্ষেত্রে তা ভিন্ন। তাদের শরীরে অধিক চর্বি থাকার কারণে তারা সহজে উত্তেজিত হয় না। তাই আপনাদের একটু ভিন্ন পথ অবলম্বন করতে হবে। আপনি যৌন মিলন করার আগে আপনার স্ত্রীর সাথে রোমান্টিক কথা বলুন। ধীরে তার স্পর্শকাতর জায়গাগুলোতে আদর করুন, যেমন গলা, কানের নিচে, স্তনে, নাভিতে আলতো করে চুম্বন করুন। তাছাড়া তাকে একটু সময় দিন উত্তেজিত হওয়ার জন্য, কেননা তার শরীরে এখন চর্বি জমার কারণে সে সহজেই উত্তেজিত হয় না। তাই তাকে দীর্ঘক্ষণ আদর করতে হবে। যখন দেখবেন তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তখন আপনি মিলনের জন্য প্রস্তুত হন এবং মিলন করুন। আর যদি শুরুতেই মিলন করেন তাহলে আপনিও মিলন করে মজা পাবেন না, আপনার স্ত্রীও মিলন করে মজা পাবে না। তাই একটু ধৈর্য ধরে আপনার স্ত্রীকে একটু সময় দিয়ে ধীরে আস্তে মিলন করুন। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্ত্রীকে কিটো ডায়েট করার জন্য বলুন। তাছাড়া কিটো ডায়েট সম্পর্কে জানার জন্য আপনারা ইউটিউবে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের অনেক উপকারে আসবে 100%। তো বন্ধুরা, জানলেন তো মোটা মেয়েদের সাথে কিভাবে মিলন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। বাই। ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে লিঙ্গ ঢোকালে মেয়েরা বেশি মজা পায় এবং কিভাবে যোনিতে লিঙ্গ ঢোকানো উচিত। দর্শক, স্ত্রীর মধ্যে লিঙ্গ ঢোকানোর বিষয়টি শুনতে খারাপ লাগলেও বিষয়টা ছেলে মেয়ে উভয়ের জন্য জানাটা খুব জরুরি। আমাদের দেশে যৌন শিক্ষার ভালো সুযোগ না থাকার কারণে এবং কোনো স্কুল কলেজ না থাকার কারণে দেখা যায় যে ছেলে মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা বিভিন্ন প্রকার খারাপ ভিডিও দেখে যৌনতা সম্পর্কে নানা রকম ভুল শিক্ষা পেতে থাকে। তারা আসলে ওইসব খারাপ ভিডিওতে যেভাবে দেখে সেভাবে যৌনতাকে বুঝতে শুরু করে। আসলে খারাপ ভিডিওতে যৌনতাকে যেভাবে দেখানো হয় সেটা কিন্তু পুরোপুরি ভুল, আর ছেলেমেয়েরা কিন্তু সেই ভুল জিনিসটাকেই শিখে
ফেলেছে, দেখা যায় পরবর্তী জীবনে তারা সেই ভুল কাজগুলোই করছে। তাই আমাদের প্রত্যেকেরই যৌনতা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। তাই আজকে আমি আপনাদেরকে বলবো যে একজন পুরুষ কিভাবে তার সঙ্গীর যোনিতে পুরুষাঙ্গ ঢুকাবে বা তার স্ত্রী সের মধ্যে কিভাবে তার লিঙ্গ প্রবেশ করাবে। তার আগে একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহিলাদের যোনি কিন্তু পুরুষাঙ্গ ঢোকানোর জন্য 45 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে। একইভাবে একজন পুরুষের লিঙ্গ যখন উত্তেজিত হয় তখন তার লিঙ্গও কিন্তু 45 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে, অর্থাৎ মহিলাদের যোনি 45 ডিগ্রি কোণে থাকে এবং পুরুষের লিঙ্গ উত্তেজনার সময় 45 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করবেন আপনাদের পুরুষাঙ্গ যখন পুরোপুরি শক্ত হয় তখন দেখবেন আপনাদের পুরুষাঙ্গ একেবারে সোজা কিন্তু থাকবে না, বরং একটু বাঁকানো থাকবে বা 45 ডিগ্রি কোণে অবস্থান করবে। তবে মাঝে মাঝে একটু বাঁকা বাঁকা হতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। অনেক পুরুষরা মনে করে থাকেন যে যেহেতু তাদের পুরুষাঙ্গ একেবারে সোজা না, তাই হয়তো তার চিকিৎসা করতে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। পুরুষাঙ্গ একটু বাঁকানো থাকবে, এটাই ন্যাচারাল এবং এটাই স্বাভাবিক ব্যাপার। দর্শক, আপনি যখন আপনার পুরুষাঙ্গ আপনার স্ত্রীর যোনিতে প্রবেশ করাবেন তখন সেটা 45 ডিগ্রি কোণেই প্রবেশ করবে। এরপর যখন আপনি আপনার পুরুষাঙ্গ আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করাতে থাকবেন বা যৌন সঙ্গম শুরু করবেন তখন এইভাবে 45 ডিগ্রি কোণে লিঙ্গ ঢুকিয়ে সঙ্গম কাজ চালাবেন। দর্শক, মহিলাদের যোনির মধ্যে কিন্তু দুটি ছিদ্র থাকে, একটি দিয়ে সে প্রস্রাব করে, অন্য একটি দিয়ে সে তার মাসিকের রক্ত বের হয় এবং সেটা দিয়েই সে যৌন মিলন করে। যখন ছেলেরা প্রথম মিলন করে তখন প্রথম তার যোনি ছিদ্র খুঁজে পেতে একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। ক্ষেত্রে আপনার স্ত্রী কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। সে যদি আপনার পুরুষাঙ্গ ধরে নিচে তার যোনিতে সঠিক যোনি ছিদ্রে ঢুকিয়ে দেয় তাহলে আপনি সহজে ধাক্কা দিলে আপনার পুরুষাঙ্গ সঠিক জায়গায় প্রবেশ করবে। দর্শক, এবার যখন এটা শিখে যাবেন তখন কিন্তু আপনাকে দেখানোর বা শেখানোর প্রয়োজন হবে না। আপনি পরবর্তীতে সঠিক নিয়মে তার সাথে মিলন করতে পারবেন এবং এটা করার জন্য আপনার অন্য কিছু শেখার প্রয়োজন হবে না কিংবা অন্য কিছু দেখারও প্রয়োজন হবে না। এর মধ্যে এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে, আপু, আমি আমার স্ত্রীর সাথে যখন প্রথমবার মিলন করি তখন 2-1 মিনিটের মধ্যে আমার বীর্য বের হয়ে যায়। আমি আমার স্ত্রীকে বেশিক্ষণ যৌন সুখ দিতে পারি না, কিন্তু পরের বার যখন আমি আমার স্ত্রীর সাথে মিলন করি তখন একটানা অনেক সময় ধরে মিলন করতে পারি। সমস্যা হচ্ছে দ্বিতীয়বার আমার স্ত্রী আমাকে আর মিলন করতে দিতে চায় না। এ অবস্থায় কিভাবে প্রথমবার আমার স্ত্রীর সাথে মিলন করে আমি দীর্ঘক্ষণ নিজের বীর্যকে আটকে রাখতে পারবো এবং স্ত্রীকে অনেক সময় ধরে যৌন সুখ দিতে পারবো, জানাবেন। দর্শক, আপনার এই প্রশ্নের উত্তরটি কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই রয়েছে। আপনি যদি যৌন মিলনের সময় সামান্য একটু কৌশল অবলম্বন করতেন তাহলেই কিন্তু আপনার স্ত্রীকে আপনি অনেক দীর্ঘ সময় ধরেই যৌন সুখ দিতে পারতেন। আপনি বলেছেন আপনার প্রথমবার দ্রুত বীর্য বের হয়ে যায়, কিন্তু পরের বার আপনি অনেক সময় ধরে বীর্য আটকে রাখতে পারেন আর আপনার স্ত্রী একবারই আপনার সাথে মিলন করতে রাজি হয়। এক্ষেত্রে আপনি যেটা করবেন, স্ত্রীর যোনিতে আপনার লিঙ্গ প্রবেশ করানোর আগেই একবার আপনার বীর্য বের করে ফেলবেন। যেমন যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখন আপনার স্ত্রীকে আপনি যথেষ্ট আদর করুন, তার শরীর সমস্ত জায়গায় আপনার লিঙ্গকে ঘষাঘষি করুন। অর্থাৎ স্ত্রীকে আদর করার সময় আপনার লিঙ্গ তার শরীর ঘষাঘষি করে স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করানোর আগেই একবার বীর্যপাত করে ফেলুন। অথবা আপনার স্ত্রীকে বলুন আপনার লিঙ্গে আদর করতে, আপনার লিঙ্গ তার হাত দিয়ে মৈথুন করে দিতে, যার ফলে আগেই আপনার বীর্য একবার বের হয়ে যায়। এভাবে একবার আপনি আপনার স্ত্রীর যোনিতে লিঙ্গ না প্রবেশ করিয়েই আপনার বীর্যপাত ঘটিয়ে ফেলুন। এরপরে 5-7 মিনিট অপেক্ষা করে আপনি আপনার স্ত্রীর সাথে আবারও মিলন শুরু করুন। দ্বিতীয়বার যেহেতু আপনি অনেক সময় ধরে আপনার বীর্য আটকে রাখতে পারেন এবং অনেক সময় মিলন করতে পারেন, তাই এবার মিলন করার সময় আপনি আপনার স্ত্রীর অর্গাজম হওয়ার আগ মুহূর্ত পর্যন্তই কিন্তু আপনি আপনার মিলন চালিয়ে যেতে পারবেন এবং আপনার স্ত্রীও কিন্তু অনেক বেশি সুখ পাবে। এরকম সমস্যা শুধু আপনার নয়, অনেক পুরুষেরই এরকম সমস্যা হয় যে প্রথমবার মিলনের সময় দ্রুত বীর্য বের হয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার যখন মিলন করে একটানা অনেক সময় ধরে কিন্তু মিলন করতে পারে। এরকম যদি কোনো আপনার মতো এরকম সমস্যা যে সকল পুরুষের রয়েছে তারাও কিন্তু এই কৌশলটি অবলম্বন করতে পারে। আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে মহিলাদেরকে তৃপ্তি দেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র বেশিক্ষণ মিলন করাই নয়, বরং মিলনের আগেই কিন্তু তাকে অনেক বেশি উত্তেজিত করতে হবে, অনেক বেশি আদর করতে হবে। তাহলেই কিন্তু একজন মহিলাকে খুব অল্প সময়ে তৃপ্তি দেওয়া সম্ভব।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।